কথা বলবো। এর পাশাপাশি পিএসসি থেকে প্রশ্ন ফাঁস হয়েছে একটি নিয়োগ পরীক্ষার, সে বিষয়ে বিস্তারিত প্রতিবেদন আপনারা নিশ্চয়ই দেখেছেন চ্যানেল 24 এর পর্দায়, সে নিয়ে আমরা কথা বলতে চাই। এছাড়াও বগুড়ার দুর্ঘটনা নিয়ে কিছুক্ষণ হয়তো আমরা কথা বলবো। তিনজন সম্মানিত অতিথি সবাই স্টুডিওতে উপস্থিত রয়েছেন। আমাদের সাথে আছেন জনাব সুভাষ সিংহ রায়, তিনি প্রধান সম্পাদক abnews24.com। আছেন জনাব শেখ হাফিজুর রহমান কার্জন, তিনি অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আছেন জনাব রবিউল আলম, তিনি সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। এছাড়াও আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন কানাডা থেকে আমাদের সহকর্মী ইমরান আব্দুল্লাহ। ইমরান আমাদেরকে জানাবেন তার যে অনুসন্ধান পিএসসির প্রশ্ন ফাঁস নিয়ে সেই সম্পর্কে। শুরুতেই ইমরান আপনার কাছেই আসতে চাই। এই মুহূর্তে বিরাট আন্দোলন চলছে আসলে কোটাকে কেন্দ্র করে, কোটা বাতিলের জন্য ছাত্ররা রাস্তায় রয়েছেন এবং এই সব কিছুর যে নিয়ন্ত্রণ সেটি পিএসসি থেকে হয় এবং সেখানে যখন আসলে প্রশ্ন ফাঁস দীর্ঘদিন ধরে হয়ে আসছে, তাদেরই কর্মকর্তা জড়িত, এই খবরগুলো বাইরে আসে, আপনারা তুলে ধরেন, তখন আসলে অনেক বিষয় হয়তো আশঙ্কা বাড়ে। এই খবরটা আপনারা কিভাবে পেলেন? অনুসন্ধান করতে গিয়ে কি কি বাধায় পড়েছেন? কি কি বিষয়ে বেরিয়ে আসলো, একটু শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ মঞ্জুর। আমি আসলে এই রিপোর্টটি তৈরি করার পরে, পিচ করার আগে, মানে অন এয়ার করার আগে, আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে কোটা নিয়ে সারা দেশ উত্তাল। আমার কৌতূহলী মন জানতে চায় যে কোটা বিষয়ক এই জটিলতা যদি দূর হয়, তাহলে কি আমার অনুজ ছোট ভাই বোনরা নিশ্চিত যে তারা মেধার মাধ্যমে চাকরি পাবেন? তো অনেকে আমার এই ইঙ্গিতটা বুঝতে পারে নাই, কারণ আমরা যেহেতু অনুসন্ধানী সাংবাদিক, আমরা তো আসলে অন এয়ার করার আগ পর্যন্ত কিছু বলি না। তো এখন নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন যে কোটার সংকট যদি দূরও হয়, তাহলেও আসলে মেধাবীরা সরকারি চাকরিতে নিয়োগ পাবেন কিনা, এটি একটি বিরাট প্রশ্ন। কেন প্রশ্ন? তার একটা উদাহরণ হচ্ছে আমার এবারের রিপোর্টটি। সেই রিপোর্টে আমরা একটি পরীক্ষাকে ধরে এগিয়েছি। সেই পরীক্ষাটি ছিল পিএসসির রেলওয়ের একটি পরীক্ষা, 516টি পদের। এবং আমরা অনুসন্ধান করতে গিয়ে দেখেছি যে প্রশ্নটি যারা বের করেছে, ফাঁস করেছে, তারা অন্তত 600-700 মানুষকে এগুলো বিলি করেছেন বুথ করে, বিভিন্ন সিক্রেট গোপন বুথ পরীক্ষার আগের রাতে, এবং তাদেরকে পড়িয়ে পরীক্ষার হলে পাঠিয়েছেন। তো আমি খুব মজা করে বলছিলাম যে টক্কর কিংবা ফাইট হবে জালিয়াত জালিয়াত, অর্থাৎ 516টা পদের জন্য লড়াই করবেন 600-700 জন জালিয়াত। মেধাবীদের এখানে আসলে ঝোঁকারই কোনো সুযোগ নেই, জায়গা নেই। তো এরকম একটা অবস্থা যখন, সেখানে আসলে কোটা একটি সংকট, তা তো বটেই, সেটির একটা কার্যকর সমাধান হওয়া দরকার। তবে আমি মনে করি এই সংকটের গোড়া আরো গভীরে প্রথিত, যেটি আমরা আসলে অনুসন্ধান করে বের করেছি। আপনি প্রশ্ন করেছেন যে আমরা কিভাবে অনুসন্ধানটি শুরু করি এবং কিভাবে এর খোঁজ পাই। এটি বেশ পুরনো একটা কাজ, অর্থাৎ আমরা 2017 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁস অনুসন্ধানটি শুরু করি, তখন আমরা এই চক্রের খোঁজ পাই। বিশেষ করে 18 সালে আবার যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁস হয় সেকেন্ড বারের মতন, তখন আমরা অনেক ম্যাচিউর হয় এই চক্রটা সম্পর্কে আমাদের আইডিয়া। কিন্তু তারপরেও আসলে ডটগুলো মিলছিল না, কারণ আপনি জানেন যে এটি এত শক্তিশালী চক্র, এত মানুষ এটির সঙ্গে জড়িত, এবং এত দীর্ঘদিন ধরেই কাজটি হয়, যে আসলে এদেরকে খুঁজে বের করা, এদেরকে পাদপ্রদীপের আলোয় আনা, সোর্স বিল্ড আপ করা, এদের ভেতর থেকে তথ্য বের করা খুবই কষ্টসাধ্য। তো আমরা তকে তকে ছিলাম যে কোনো একটি পরীক্ষায় আমরা চেষ্টা করব এদের মধ্যে ঢুকে যাওয়ার, এবং সেই কাজটি আমরা করেছি। আহ, আমরা এই পরীক্ষাটিতে একজন ছদ্মবেশী পরীক্ষার্থী এদের চক্রের মধ্যে ঢুকিয়ে দিই, এবং আমরা যখন নিশ্চিত হই যে প্রশ্নটি মিলে গেছে, যে প্রশ্নটি শিক্ষার্থী থেকে দেওয়া হয়েছে, তখন আমরা আসলে এই বিষয়টি নিয়ে আরো সামনের দিকে আগে, এবং আগে থেকে তো আমাদের একটা অ্যাসেসমেন্ট এদের সম্পর্কে ছিলই, যে এরা কিভাবে কাজ করে। তো এদের সঙ্গে কথা বলে, আমার একজন হুইসেল ব্লোয়ার ছিলেন, আপনি যদি রিপোর্টটা দেখে থাকেন দেখবেন যে ওদেরই সঙ্গে কাজ করতো একজন সদস্য, খুব কাছ থেকে তাদের কার্যক্রম দেখেছে। সে এগিয়ে আসে হুইসেল ব্লোয়ার হিসেবে এবং আমাকে জানায় যে আসলে কিভাবে তারা কাজটি করে, কোন কোন বিসিএস এ কাজ করেছে, কিভাবে তারা আসলে প্রশ্নগুলো ফাঁস করে, কোথায় নিয়ে পড়ায়, কত টাকার লেনদেন হয়। তো যে তথ্য আমি পেয়েছি সেটি শিউরে ওঠার মতন। এবং আপনি একবার চিন্তা করেন যে রাষ্ট্র একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে যে আপনি আমার জন্যে দক্ষ এবং কার্যকর কর্মী খুঁজে দেন। তো সেই দায়িত্বটি যার পালন করার কথা, তিনি কি ধরনের কর্মী খুঁজে দিচ্ছেন? এবং এই যে ছেলেটি চাকরি জীবনের শুরুতেই অযোগ্য, এবং হয়তো তার যোগ্যতাই নেই ওই পদে যাওয়ার, সে টাকার বিনিময়ে পদটি নিচ্ছে,
সে তার পরবর্তী 30-40 বছর কি সেবা দেবে? সে তো আসলে নিজের পকেট কিংবা নিজের আখের গোছাতে ব্যস্ত থাকবে, কারণ তার অলরেডি 20, 30, 50 লাখ টাকা খরচ হয়ে গেছে। সেই টাকা সে কয়েক গুণ তুলে নেওয়ার চেষ্টাটাই করবে। তো এইভাবেই কিন্তু আমাদের সোসাইটিতে এই মতিউরদের জন্ম হচ্ছে, কিংবা অন্য যারা আপনারা এখন দেখতে পাচ্ছেন তাদের জন্ম হচ্ছে। তো এটা কোর জায়গা, মানে কোটা একটা সংকট। এটার একটা সমাধান হবে নিশ্চয়ই, রাষ্ট্রপক্ষ থেকে হোক, আন্দোলনকারীদের পক্ষ থেকে হোক, একটা সমন্বয় করা যাবে। কিন্তু মূল যে জায়গা, যে প্রশ্ন ফাঁস যদি হয়ে যায়, যে প্রক্রিয়ায় আপনি বাছাই করবেন, সেই বাছাই এবং প্রক্রিয়াতেই যদি ত্রুটি ইমরান, থাকে। এটা কিন্তু শুধু প্রশ্ন ফাঁস বললে তো বোধহয় কম বলা হয়, কারণ এটা তো পুরো একটা প্যাকেজের মতো। তারা প্রশ্ন ফাঁস করছেন, তাদেরকে পড়িয়ে দিচ্ছেন, এবং বিপুল পরিমাণ টাকা, আপনি বলছিলেন 50 লাখ টাকা পর্যন্ত জড়িত এক একজনের ক্ষেত্রে। যখন আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, তারা আসলে কি বলছিলেন? তাদের কি কোনো মানে ধারণাই ছিল না এই ব্যাপারগুলো সম্পর্কে? আমার সঙ্গে পিএসসির চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে দীর্ঘ সময় কথা হয়েছে এই রিপোর্টটি অনেয়ার হওয়ার আগে। সত্যি বলতে উনি চমকে গেছেন। উনি আসলে চিন্তা করতে পারেননি। ওনার আসলে বিশ্বাস করতে প্রথমে কষ্ট হচ্ছিল, কারণ উনি আসলে আন্তরিকভাবে চেষ্টা করেছেন, ওনার সদস্যরাও হয়তো চেষ্টা করেছেন, কিন্তু সবাই তো আসলে সমান আন্তরিক হয় না। আপনারা যেটি দেখলেন যে এখানে যার ভল্টে, মানে যে ভল্টেই প্রশ্নটি রাখা হয়, সেখানকার চাবি নিয়ে আপনার একটি প্রশ্ন বা একটি সেট, 4টি সেটের একটা সেট হয়তো বের করে ফটোকপি করে ওইটিকে আবার জায়গায় রেখে তারা ফাঁস করে দিয়েছে। তো এটি পিএসসির চেয়ারম্যানের জন্য মানা খুব কষ্টকর। উনি প্রথমত বিস্মিত হয়েছেন, দ্বিতীয়ত উনি আসলে বোঝার চেষ্টা করেছেন যে ত্রুটিটা কোথায় আমাদের অনুসন্ধানে বা আমাদের অভিজ্ঞতায়, আসলে কোন কোন জায়গায় তার সতর্ক হওয়া দরকার, সেগুলো উনি বোঝার চেষ্টা করেছেন। জি, আহ, নিশ্চয়ই ফিরব যদি প্রয়োজন হয় আপনার কাছে। শুরুতেই জনাব সুভাষ সিংহরা আপনার কাছে আসতে চাই। এই যে 500 জনের পরীক্ষায় 700 জনের কাছে এই প্রশ্নপত্র বিক্রি করা, তাদেরকে পড়িয়ে পরীক্ষা উপস্থিত করা, এবং যেটা ইমরান বলছিলেন যে আসলে এখানে মেধাবীদের আসলে ঢোকার সুযোগটা কোথায়? প্রতিযোগিতা হচ্ছে জালিয়াতদের মধ্যে। এখান থেকে আসলে প্রথম প্রশ্ন দাঁড়ায় যে দায়টা আসলে কে নেবে। পিএসসি চেয়ারম্যান জানতেন না, বুঝতে পারেননি সেটা কতটুকু গ্রহণযোগ্য, এবং তারপরে দ্বিতীয় প্রশ্ন, আসলে মেধাবীরা কোথায় যাবেন? একাধিক প্রশ্ন। এই আমার মনে হয় সবচেয়ে ভালো উত্তর দিতে পারতেন আমার মাঝখানে যিনি বসে আছেন, আইন বিভাগের অধ্যাপক। আইনের ব্যাখ্যাও দিতে পারতেন, এবং এসব নিয়ে যে আশঙ্কার কথা আমরা ব্যক্ত করছি সে ব্যাপারে তিনি ভালো মতামত দিতে পারতেন। কিন্তু যেহেতু আপনি আমার কাছে প্রথমে এসেছেন, আমি একটু বলি। আমি বহু আগে থেকে বলেছি যে আমাদের পরীক্ষা পদ্ধতিতে এনক্রিপশন যদি আপনি না করেন, তাহলে আজকের এই ভোগবাদী সমাজ ব্যবস্থায় আপনি এগুলো এড়াতে পারবেন না। যেমন অক্সফোর্ড কেমব্রিজ যখন তার পাণ্ডুলিপি এক জায়গা থেকে আর এক জায়গায় নেয়, তখন যেই ব্যক্তির কাছে পাঠানো হয়, ওই ব্যক্তি যদি তার নিজস্ব যে পাসওয়ার্ড কিংবা কোড, সেই কোড ছাড়া সে কিন্তু খুলতে পারবে না, হিজিবিজি হিজিবিজি আসবে। তো এটা আমাদের এখন সময় এসেছে। আমি জানি না মিস্টার ইমরান কত পরিশ্রম করতে হয়েছে তাকে, এবং এটা বলছে রেলওয়ের একটি পরীক্ষায়, এটা বিসিএস এর ক্ষেত্রেও তারা প্রমাণ পেয়েছে। এবং পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষাগুলো এখন যেগুলো হচ্ছে, সেগুলোতে আমি এই ঘটনার শোনার আগে আমি কিন্তু শুনি নাই কিংবা দেখি নাই কিংবা বুঝি না। এবং আশঙ্কার কথা যেটা, যে সেটা তো পাঠানোর সময় যে হচ্ছে তা না। তিনি বলছেন যে ভল্টে এটা রাখা হচ্ছে, যেখানে সুরক্ষিত থাকার কথা, সেখান থেকেই কেউ বের করে নিয়ে কপি করে আবার এখন হচ্ছে কি, মানে মিস্টার ইমরান মনে আমার সাথে একমত হবেন, যদি যে প্রশ্নটি পাঠানো হচ্ছে, এখানে কিন্তু কাউকে প্রাথমিকভাবে দায়িত্ব দেওয়া যাচ্ছে না, মানে তাকে দোষ চাপানো খুব কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু আমাদের ওই পদ্ধতি যদি থাকতো, যে প্রশ্ন পাঠাচ্ছে আর যে প্রশ্ন গ্রহণ করছেন, ওখান থেকে পরীক্ষার আগে 4-5 মিনিট আগে কিংবা 1 মিনিট 2 মিনিট আগে এটা প্রিন্ট হবে, এর পদ্ধতিতে যদি আমরা এগোতে পারতাম, আমার ধারণা, এখানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আইনের অধ্যাপক আছেন, তিনি ভালো বলতে পারবেন। আমার কাছে মনে হয় এইটা একটা যথাযথ পদ্ধতি হওয়া দরকার। কেননা আমরা এক সময় কখনো ভাবি নাই, ছাত্র জীবনে ভাবি নাই যে যেখানে প্রশ্নপত্র রাখা হয়, আপনি ধরেন বিজি প্রেস এক সময় যে
প্রশ্নপত্রে রাখা। সেখান থেকে যারা কাজ করতেন তারা কখনোই কোনো কিছু বাইরে পাঠিয়েছেন কিংবা কোনো কিছুর বিনিময়ে এটা কাজটা করেছেন তখনও শুনি নাই। যত দিন যাচ্ছে তত বেশি নানান রকম গভীর ষড়যন্ত্রের ডালপালা আমরা দেখতে পাচ্ছি। এটা একটা ষড়যন্ত্রের ডালপালা। জি, আমি মিস্টার ইমরান কাছে আমার জিজ্ঞাসা যে এই রেলওয়ের এই পরীক্ষাটি এটা কি স্পেশাল বিসিএস ছিল কিনা মিস্টার ইমরান? আমরা কিন্তু আমি যেটা বলেছি যে আমরা আসলে বিসিএস এর প্রশ্ন ফাঁসের আলামত পাচ্ছিলাম, ইঙ্গিত পাচ্ছিলাম। তো আমার কাছে আসলে প্রমাণ দরকার ছিল যে পিএসসির পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়। তো সেই ক্ষেত্রে আমি আমার সামনে এই পরীক্ষাটিকে পাই 516টি পদের, যেখানে তারা কাজ করবে বলে আমার কাছে সোর্স ছিল, মানে ইন্টেল ছিল। আমরা এই পরীক্ষাটিকে ঘিরে এগিয়েছি, কিন্তু এটি আর এখানে সীমাবদ্ধ থাকেনি। এটি আসলে 10ম গ্রেডের একটি পদ, 2য় শ্রেণীর সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী রেলওয়ের। কিন্তু এই পরীক্ষায় যারা কাজ করে এই চক্র, তারা আমাদের কাছে স্বীকার করেছে যে তারা 45তম বিসিএস, 46তম বিসিএস এর প্রিলিমিনারি কাজ করেছে। এর আগে 33, 34, 35 এরকম, মানে 33 থেকে শুরু করে 46 পর্যন্ত এই সময়কালে বিসিএস এর মধ্যবর্তী সময়ে নন ক্যাডার এবং 34 বিসিএসটা হচ্ছে স্পেশাল বিসিএস। আমি যে রেলওয়ের এটা ছিল কোন বিসিএস এ? রেলওয়ের নিয়োগ পরীক্ষা, এটা পিএসসি নিয়ন্ত্রণ, সাধারণ বিসিএস। 32 ছিল স্পেশাল বিসিএস, মানে নন ক্যাডারের কথা বলছেন। এটা কি নন ক্যাডারের ছিল? আমি ক্যাডারের কথাই বলতেছি। আচ্ছা, ঠিক আছে। জি, ধন্যবাদ। আমার মনে হয় এই ফাঁকে একটু শেখ রবিউল আলম আপনার কাছে আসতে চাই। এই যে একদিকে শিক্ষার্থীদের আন্দোলন, তারা মেধার কথা বলছেন বারবার, তারা বলছেন কোটা নয় মেধা, কিন্তু যদি কোটা চলেও যায়, যে প্রসঙ্গ একটু আগে জনাব ইমরান তুলছিলেন, যে আসলে এই ব্যবস্থা চলতে থাকলে মেধার মূল্যায়ন কতটুকু হবে, আর সেখানে অর্থের দৌরাত্ম্য বলুন, দুর্নীতি বলুন, জালিয়াতি বলুন, সেগুলোই বা কতটুকু দূর করা সম্ভব হবে? ধন্যবাদ আপনাকে। আপনি যে দুটি প্রসঙ্গ তুলেছেন, মেধা এবং এই প্রক্রিয়া, দুটিই রাষ্ট্রের জন্য ঝুঁকিযুক্ত। ধরেন, তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে রাষ্ট্র মেধাবী বা যোগ্যদের কি ওন করছে কিনা, সেটি হলো সবচেয়ে বড় প্রশ্ন। সেই জায়গায় ঘাটতি রয়েছে। আমি আপনাদের এই রিপোর্টটা দেখেছি, বিসিএস সহ প্রায় 30টি পরীক্ষায় এই রকমের ঘটনা ঘটছে। অনুসন্ধান করে বের করতে হলে একজন অনুসন্ধানী রিপোর্টার মিস্টার ইমরানকে, কার্যত এটা দেখভাল করার জন্য রাষ্ট্র কর্তৃপক্ষ আছে, কারো নজরে আসেনি। অর্থাৎ একজন সাংবাদিককে 4 বছরের মতো, আমার মনে হয় 4-5 বছরের মতো, আমি এরকম একটা 6 বছরের মতো অনুসন্ধান করে এই একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের এই জরাজীর্ণতা বের করতে হয়েছে। এখন 6 বছরের রাষ্ট্রে কি দায়িত্বশীল কোনো ব্যক্তি ছিল না এই দুর্নীতি, এই ধরেন অনিয়ম দেখার? নিশ্চয়ই সেটা পাওয়া যায়নি। তার মানে আপনি দেখেন রাষ্ট্র ঘুম পড়ে আছে। কেন ঘুম পড়ে আছে? দায়িত্ব সরকারের এখানে মনোযোগ নেই। দায়িত্ব সরকারকে আপনি আনতে পারবেন না। সুদা বলবে কোনো অনিয়ম হলে সরকারকে বলবেন, সরকারটা আছেই তো এই অনিয়ম, ধরেন অনিয়মের ঊর্ধ্বে রেখে রাষ্ট্রীয় মেশিনারিজগুলিকে ফাংশন করানো সরকারের দায়িত্ব। তো সেখানে একটা বড় ধরনের ব্যর্থতা। এখন রাষ্ট্র তার মেশিনারিজগুলিকে স্বতন্ত্রভাবে সততার সাথে জবাবদিহি থেকে ফাংশন করাবে নিশ্চয়ই সরকার। সেই জায়গায় আমাদের অনেক বড় ধরনের ব্যর্থতা রয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি স্বতন্ত্রভাবে ফাংশন করছে না, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলি একই অবস্থা, আপনি স্বায়ত্তশাসিত বা স্বশাসিত প্রতিষ্ঠানগুলি রাষ্ট্রের সব একইভাবে যাচ্ছে। আপনি শুধু এখানে কেন, ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র তো ফাঁস হয়েছে, যেটা পিএসসি নিয়ন্ত্রিত না, হচ্ছে তো, প্রতিনিয়ত হচ্ছে। আপনি কি দেখেছেন মেডিকেলের ভর্তি পরীক্ষা নিয়ে? আমি দেখলাম যে কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কয়েকজনকে, আমি তখন জেলে ছিলাম, তারা মাত্র 15 দিনের মধ্যে জামিন নিয়ে চলে আসছে। তারা কিন্তু শাস্তি আওতায় আনা যাচ্ছে না। এই জন্য বলছি যে আপনার রাষ্ট্র এটাকে ওন করছে কিনা সেটা হলো বড় ফ্যাক্টর। সুবিধাভোগী থাকবে, অপরাধী থাকবে রাষ্ট্রে, প্রশ্নপত্র ফাঁস করে অর্থনৈতিকভাবে বেনিফিটেড হতে থাকবে, দলীয় বিবেচনাও থাকবে, দলীয় যে দল ক্ষমতায় থাকে তার কর্মচারী বা কর্মকর্তাদের কর্তৃত্ব থাকবে, কিন্তু সবার ঊর্ধ্বে একটা সরকার থাকবে যে এটিকে দেখভাল করার দায়িত্ব নেবে। আমাদের সেখানে ঘাটতি আছে, যার ফলে আপনি যে কথা বলছিলেন, কোঠা বলেন, মেধা বলেন, যোগ্য বলেন, এই যে আন্দোলন, সেটা তো একটা ধরেন বিষয়। তারপরেও হচ্ছে যে মেধাবীরা যে স্বতন্ত্রভাবে তার মেধার নিদর্শন অথবা তার মেধার যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রে মূল্যায়ন নিশ্চিতভাবে হবে সেটাও বলা যাচ্ছে না। সেটা যেমন সত্য, আবার মেধাবীকে রাষ্ট্ররা যেভাবে উপেক্ষা করতে চাচ্ছে যে প্রক্রিয়ায়,
সেটাও ধরেন একটা সংকট। কারণ এখন শিক্ষার্থীরা যে দাবি করছে সেটা যৌক্তিক, ন্যায্য, এবং আমি এও বলবো যে সেটা মুক্তিযুদ্ধের আমাদের যে আদর্শের পন্থী, অতএব সেই জায়গাগুলিও বিবেচনা করে দেখতে হবে। সেখানে একটু বিস্তারিত আমরা অনুষ্ঠানের পরের অংশে আসবো। তার আগে অধ্যাপক কার্জন আপনার কাছে আসতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়েই এই অনুসন্ধান শুরু হয়েছিল 17তে, আমার যেটা একটা প্রশ্ন, ইমরান যেখানে বলছিলেন। এই যে প্রশ্নের কথা নিয়ে আলোচনা হচ্ছে, মিস্টার ইমরান যেটার সূত্র ধরিয়ে দিয়েছেন, এটা কি বিসিএস এর প্রশ্নপত্র? বিশেষ BCS এর অন্য মধ্যে আরো আছে। 30টি। না, অনেকগুলো বিসিএস এর পরীক্ষা। প্রশ্নপত্র না। হ্যাঁ, বিসিএস আছে এর আছে মধ্যে? আছে। না, না। আমি এটি নন এই ক্যাডার, সূত্র ধরে। এটি নন ক্যাডারের দশম গ্রেড। তবে এই চক্রটি গত 10 বছর বিসিএস এর কাজও করেছে। তারা বিসিএস এর সাথেও জড়িত। তা যুক্ত, কিন্তু আমাদের যে তথ্য অনুসন্ধান যেটা ইমরান সাহেব খুব কষ্ট করে করেছেন, সেখানে কিন্তু বিসিএস একটা বিসিএস এর ব্যাপার বেরিয়ে আছে আছে আছে। বিসিএস আমি রিপোর্টটা পড়েছি। কাজ করেছে মানে সেটা সূত্র হচ্ছে রেলওয়ে দিয়ে সূত্র শুরু, কিন্তু যখন উনি সার্বিক অনুসন্ধান করেছেন বিসিএস সহ 30টি পরীক্ষায় এবং 33তম বিসিএস থেকে সর্বশেষ বিসিএস পর্যন্ত উনি অনেকগুলি দেখেছেন। আমি রিপোর্টটা দেখেছি। অধ্যাপক কার্জন আপনার কাছে আসতে চাচ্ছিলাম। এই যে আধুনিকায়নের কথা বলা হয় বিভিন্ন সময়ে, এনক্রিপশনের কথা একটু আগে জনাব সুভাষ সিংহ বলছিলেন, কিন্তু যদি যেখানে সংরক্ষণ করা হচ্ছে, যিনি সংরক্ষণ করছেন তিনি যদি আসলে দুর্নীতিগ্রস্ত হন, সেক্ষেত্রে আসলে যত আধুনিক প্রক্রিয়া বা প্রযুক্তি আসুক না কেন, এই প্রশ্ন ফাঁস কি ঠেকানো যায়? সেটা তো মানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং যে ব্যক্তিকে আপনি দায়িত্ব দিলেন এবং যে প্রতিষ্ঠানকে দায়িত্ব দিলেন তারাই যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে খুবই কঠিন। আমার কাছে যেটা মনে হয় যে আমরা তো সবাই পড়াশোনা করেছি 80 এবং 90-র দশকে, আমাদের এসএসসি, এইচএসসি, তারপরে অনার্স মাস্টার্স প্রায় একই সময়। ওই সময় কিন্তু আমরা এই সমস্ত অন্যান্য সমস্যা শুনলেও, অন্যান্য নানা রকম সমস্যা থাকলেও, এই যে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, তারপরে নিয়োগ বাণিজ্য, হ্যাঁ, বিশেষ করে ভর্তি পরীক্ষা, নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, এইটা কিন্তু আমরা এইভাবে দেখি নাই। আমার কাছে যেটা মনে হয় যে আপনার কম্পিটিশনটা এত বেড়ে গিয়েছে, তারপরে ইনফরমেশন টেকনোলজি, কারণ এখন যেভাবে আপনার ফোনের মাধ্যমে কিংবা আপনি যখন প্রশ্নপত্র করছে, আগে কিন্তু আমরা এই মানে প্রক্রিয়াগুলো ঠিকমতো জানতামও না, যে একটা প্রশ্ন পদ্ধতি মানে একটা প্রশ্ন কে করে, তারপরে সেটা আবার মডারেশন হয়, সেটা আবার কিভাবে সংরক্ষিত হয়, সেটা আবার কিভাবে আসে হলে। এখন কিন্তু এগুলো কম বেশি কিন্তু সবাই জানে, এবং অনেকেই আগে থেকে আমরা জানি যে অনেক শিক্ষার্থী এবং তার বাবা মা তারা কিন্তু ওইভাবে তারা খুব তৎপর হয়ে থাকে কিভাবে কোয়েশ্চেনটা পাওয়া যাবে। এবং এই যে আপনার ভর্তি পরীক্ষা, নিয়োগ পরীক্ষা যে প্রশ্নপত্র, এটার যে বাণিজ্য, মানে ব্যাপক একটা বাণিজ্যের কথা আমরা শুনতে পাই, যে হাজার হাজার কোটি টাকা যে ভর্তি পরীক্ষা, তারপরে নিয়োগ পরীক্ষা, এবং এইটার মধ্য দিয়ে আপনি যখন সেটাকে বিক্রি করছেন, সেটার মধ্য দিয়ে যে টাকাটা আপনার মুনাফাটা হচ্ছে, সেইটার জন্য এই মানে যেখানে বাণিজ্যটা যত বড়, সেখানে সিন্ডিকেট কিংবা সেখানে যারা ওই কাজটা করে তারা তত শক্তিশালী, তাদের নেটওয়ার্কটা তত বেশি আপনার কি বলে যে এটাকে আপনি ধরাছোঁয়ার বাইরে। হ্যাঁ, তো আমার কাছে যেটা মনে হয় যে আপনি যদি ওই পরীক্ষার ক্ষেত্রে আপনি যদি কোয়েশ্চেন মানে প্যাটার্ন অফ কোয়েশ্চেন, আপনার যে সংরক্ষণের কথা সুভাষদা বললেন, যে টেকনোলজিক্যালি আপনি কিভাবে কি করবেন, কারণ আমরা যেটা করি, আমরা তো নর্মালি কম্পিউটারে একটা কোয়েশ্চেন করি, তাই না? কোয়েশ্চেন করার পরে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট আমাদের এক্সাম কন্ট্রোলার যেখানে, ওখানে গিয়ে আমরা ছাপাই, ছাপানোর পরে ওইটা আমাদের প্যাকেটে সংরক্ষিত হয়। ওই প্যাকেটটা আমরা আমাদের যে পরীক্ষার হলে, সেখানে যারা পরীক্ষা নিয়ন্ত্রণ অফিসের তারা এসে দিয়ে যান, এবং এটা ধরেন এসএসসি, এইচএসসি, সেখানে আরেকটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা হয়। হ্যাঁ, এবং যেটা আমাদের আমরা দেখি যে ভর্তি পরীক্ষায় যে ক সেট, খ সেট, গ সেট, অনেকগুলো সেট থাকে। যদি ইনফরমেশন থাকে যে না পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তাহলে আমরা একটা সেট বাদ দিয়ে আর একটা দিয়ে দিই। এখন এরকম হতে পারে যে আপনার দুটো জায়গায় আপনার মানে সাবধানতা অবলম্বন করতে হবে। একটা হচ্ছে যে আপনি যারা এটা সংরক্ষণ করছে, প্রশ্নপত্র কারা করছে, এবং আমাদের তো মানে আমাদের বিশ্ববিদ্যালয়ে অন্তত এখন যেটা, যে আপনার ধরেন প্রশ্নপত্র এবং পরীক্ষার প্রক্রিয়াগুলো এমনভাবে হয়
যে একটা প্রক্রিয়া কে করছে আরেকজন জানেনও না। আমাদের একজন শিক্ষক হয়তো আমাদের সাধারণ জ্ঞানের একটা কোয়েশ্চেন হচ্ছে, কিংবা বাংলার একটা কোয়েশ্চেন হচ্ছে, ইংরেজির একটা কোয়েশ্চেন হচ্ছে, এই কোয়েশ্চেনটা করার জন্য অনেকজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়। কারা মডারেশন করছেন তারা জানেন না। মডারেশন হওয়ার পরে সেটা আবার ফাইনালাইজ করা, সেটা আবার আরেকটা কর্তৃপক্ষ করে, এমন একটা নৈর্ব্যক্তিক প্রক্রিয়াটা প্রক্রিয়ার মধ্যে বিভিন্নভাবে দিয়ে ভাগ করে ফেলা এখন হয়েছে। বিষয় হচ্ছে যে আপনার যে সমস্ত কম্পিউটার টাইপ করা, তারপরে আরো যে সমস্ত টেকনিক্যাল কাজ থাকে, ওইটার মধ্যে হয়তো বা কেউ এমন ভাবে ঢুকে যায়, কর্মসহযোগী থাকে। হ্যাঁ, আপনার পুরো প্রক্রিয়ার সাথে যে টেকনোলজিক্যাল কিংবা টেকনিক্যাল যে বিষয়টা, তার সাথে যারা থাকে, যারা সিন্ডিকেট, তারা টার্গেট করে এই ব্যক্তিকে, ইমরান যার মাধ্যমে সে জি আমরা বুঝতে পেরেছি। ইমরান কি এখানে কিছু যোগ করতে চান যে আসলে এটা কোন পর্যায়ে, আপনাদের রিপোর্ট তো বলছে আরো ঊর্ধ্বতন পর্যায়ে আসলে মানুষ জড়িত হয়েছে অন্তত পিএসসির ক্ষেত্রে? হ্যাঁ, পিএসসির ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে, যে ওনাদের পরীক্ষার প্রশ্ন রাখার পদ্ধতি সম্পর্কে যদি ছোট্ট করে একটু বলি তাহলে আপনারা আইডিয়া পাবেন। ওনারা বিসিএস পরীক্ষার প্রশ্নটি এমন একটি ভল্টে রাখে, সমন্বিত ভল্ট, যেখান থেকে আসলে বের করা একটু কষ্টসাধ্য, কঠিনই। তবে এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে তারা একজন মেম্বারের আন্ডারে তাকে কাস্টোডিয়ান রেখে প্রশ্নটা সংরক্ষণ করে। সো পিএসসিতে এই দুই ধরনের ঘটনা ঘটেছে। একটা হচ্ছে যে রেলের প্রশ্নটি পিএসসির ভেতর থেকে ভল্ট থেকে আউট হয়েছে, আর বিসিএস এর প্রশ্নটি প্রেস থেকে আউট হয়েছে। এখন পর্যন্ত আমাদের অনুসন্ধানে আমরা এতটুকু জানতে পেরেছি। সেক্ষেত্রে দুদিকেই উভয় সংকট, বাইরেও সমস্যা, ভেতরেও সমস্যা। জি ধন্যবাদ। একটা বিরতির সময় হয়েছে, আর ইমরান আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, একটু পরে ফিরতে চাই। সেখানে রথযাত্রাকে কেন্দ্র করে মর্মান্তিক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে, সে নিয়ে একটা প্রতিবেদন আমরা দেখব, তারপর তার সর্বশেষ অবস্থাটা জানবার চেষ্টা করব। রথযাত্রার বিকেলটা আনন্দ ঘনই ছিল বগুড়ার সনাতন ধর্মাবলম্বীদের কাছে, কিন্তু এক মুহূর্তের অসতর্কতায় নেমে এলো বিষাদ, ঝরে গেল 5টি প্রাণ। উৎসবমুখর মিছিলটা মিলিয়ে গেল আহত মানুষের আর্তনাদে। শহরের সেউজগাড়ি আমতলী মোড় এলাকার ইসকন মন্দির থেকে পুলিশ লাইন শিব মন্দিরে যাচ্ছিল রথের গাড়ি। সে সময় স্টিলের তৈরি রথের গম্বুজটি রাস্তার ওপরে থাকা বৈদ্যুতিক তারে লাগলে ছিটকে পড়েন বেশ কয়েকজন। শুরু হয় দিকবিদিক ছোটাছুটি। গুরুতর আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল ও মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হলেও মারা যান 5 জন, আহত হয়েছেন অনেকে। রডটা বেজে গেছে তারের সঙ্গে, বেজে যাওয়া মাত্রই আমি উপরে তাকায় দেখতেছি যে কারেন্টের ইয়েটা জ্বলতেছে, আর নিচে তাকায় দেখতেছি যে মানুষগুলো একের পর এক মানে একে জোড়া লেগে পড়ে যাচ্ছে একে একে। রথের চাকা যারা ধরা ছিল বা রথের আশেপাশে যারা ছিল তারা 30-40 মতো জায়গায় স্পট একদম শুয়ে পড়ছে, লোটা পড়ছে। এখন পর্যন্ত 35 জনকে ভর্তি করেছি, 2 জনকে আইসিইউ শিফট করা হয়েছে, তাদেরকে অলরেডি উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নেওয়ারও কথা বলেছে। এই পর্যন্ত 5 জনের মতো মৃত্যুবরণ করেছে। এখানে সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি হলো যারা আহত আছে, যারা হসপিটালে ভর্তি হচ্ছে, তাদের ট্রিটমেন্টটা যাতে গুরুত্ব সহকারে দেখা হয়, এই ট্রিটমেন্টটা দেওয়ার জন্য আমরা সবসময় খোঁজখবর রাখছি। নিহত 5 জনের মধ্যে এখন পর্যন্ত মিলেছে 4 জনের নাম পরিচয়। দর্শক, এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সাথে বগুড়া থেকে সরাসরি যুক্ত আছেন ফরহাতুজ্জামান শাহী। শাহী, আহতদের কি অবস্থা? 5 জনের মৃত্যুর খবর আমরা জেনেছি। আহতদের মধ্যে আশঙ্কাজনক কেউ আছেন কিনা, তাদেরকে ঢাকায় পাঠানো হচ্ছে কিনা, একটু যদি বিস্তারিত বলতেন আমাদের। আসলে মঞ্জুর, এই ঘটনায় এখন পর্যন্ত আহতর খবর পেয়েছি আমরা 2 হাসপাতাল মিলে ভর্তি আছে আসলে 30 জন। এর মধ্যে 2 জনের অবস্থা অনেকটা সংকটাপন্ন। সেই 2 জনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা আছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার আব্দুল ওয়াদুদের সাথে আমার কথা হয়েছে। তিনি বলছেন যে এখন জেনারেল ওয়ার্ডে, সার্জারি ওয়ার্ডে 27 জন রোগী ভর্তি আছেন। এছাড়া 2 জন আইসিইউতে রাখা আছে। প্রয়োজনে তাদেরকে ঢাকায় শিফট করা হবে, এরকম ব্যবস্থা তারা নিয়েছেন যদি প্রয়োজন মনে করা হয়। তবে আইসিইউতে তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা আছে। আর ডাক্তার আব্দুল ওয়াদুদ আগেই বলেছিলেন যে যখন এই ঘটনাটার তারা খবর পেয়েছেন, সেখানে কিন্তু মেডিকেল কলেজেরও বেশ কিছু শিক্ষার্থী কিন্তু এই রথযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। এই ঘটনার পরপরই তারা ডাক্তারদেরকে, তাদের শিক্ষকদেরকে কিন্তু বিষয়টা অবহিত করেছিলেন, এবং তখন থেকেই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ রোগী আসবেন ভেবে কিন্তু তারা প্রস্তুতি নিয়েছিলেন। এটা আসলে বগুড়ায়
অনেক একটা ভালো উদ্যোগ নিয়েছিলেন ডাক্তাররা, এটা কিন্তু বগুড়ার মানুষ এখনই প্রশংসা করছেন। তবে তারপরেও কিন্তু 5 জনের মৃত্যু হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে 4 জন মারা গেছেন এবং বগুড়ার আরেকটি সরকারি হাসপাতাল যেটা মোহাম্মদ আলী হাসপাতাল, সেখানে একজন অজ্ঞাত নারী মারা গেছেন, তার কিন্তু এখন পর্যন্ত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 5টি মরদেহই পোস্টমর্টেমের জন্য মর্গে নেওয়া হয়েছে। মরদেহ আসলে পোস্টমর্টেমের পরে এটা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে এত বড় একটা আয়োজন ছিল, সেই আয়োজনের ঘাটতি নিয়ে কিন্তু যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তারা কিন্তু পরবর্তীতে প্রশ্ন তুলেছেন। এমনকি বগুড়া সদর উপজেলার যিনি চেয়ারম্যান শুভাশিস পোদ্দার লিটন, তিনিও কিন্তু গণমাধ্যমে বলছিলেন যে এত লোকের আয়োজন হবে এবং বগুড়া যেহেতু একটা জনবহুল শহর, কিন্তু সেই অর্থে উন্নয়ন অবকাঠামো বা বৈদ্যুতিক যে ব্যবস্থা সেটার কিন্তু খুব বেশি ডেভেলপ হয়নি গত বেশ কিছু বছর ধরে। তার মধ্যে ইন্টারনেটের লাইন সহ অসংখ্য তার কিন্তু বগুড়ার প্রত্যেকটি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এর আগেও কিন্তু ইসকন মন্দিরের যে এই রথযাত্রা, এই তারের বাধার কারণে গত বছরেও কিন্তু অনেকটা প্রবলেমে পড়েছিল এই রথযাত্রা। 2 বার সোজা যাত্রা এবং উল্টো যাত্রাতে 2 বারই কিন্তু তারা প্রবলেমে পড়েছিলেন। কিন্তু তারপরেও এবারে কেন এত উঁচু রথের গম্বুজটা তৈরি করা হয়েছে এবং সেটা কেন সময়ে সময়ে নামানোর যে ব্যবস্থা সেটা কেন সেই জায়গায় নামেনি বা সেই জায়গায় তারা নামাতে পারেনি, ম্যানেজমেন্টের কি কি ত্রুটি ছিল, বিচ্যুতি ছিল, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে কিন্তু যারা সনাতন ধর্মাবলম্বী নেতারা ছিলেন, তারা যারা আসছিলেন, তারা কিন্তু হাসপাতালের সাংবাদিকদের কাছে তার ক্ষেত প্রকাশ করছিলেন। তারা বিভিন্ন বিষয়ে অভিযোগ করছিলেন যে এত বড় আয়োজন, যে আয়োজনের উদ্বোধন করেছেন বগুড়ার সদর আসনের স্থানীয় সংসদ সদস্য রাগিবুল হাসান রিপু, ওই আয়োজনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা কিন্তু এই অনুষ্ঠানের উদ্বোধন করে এবং এই রথযাত্রার উদ্বোধন করে তারা যখন চলে গেছেন তার 10 মিনিটের মধ্যে অল্প একটু দূরেই মেইন সড়কে, যেটা স্টেশন রোড বলা হয়, সাতমাথা থেকে বগুড়া 3 মাথায় গেছে, সেই রোডে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছে এবং অনেক বড় একটা রাস্তা, প্রসারিত রাস্তা, যেটা 2 লেনে গাড়ি চলাচল করে, সেখানে এই এত বড় সেই অনেক বড় রাস্তাতেও এই দুর্ঘটনা ঘটেছে এবং এই রথটা কিন্তু বগুড়ার যে সেউজগাড়ি ইসকন মন্দির থেকে সেখান থেকে বের হয়ে এটা যাওয়ার কথা ছিল পুলিশ লাইনের শিব মন্দিরে। এই এত বড় জায়গাতে অসংখ্য জায়গায় বাধার সৃষ্টি হবে সেটা কিন্তু এই কর্তৃপক্ষ জানতেন। তারপরেও কেন এই এত বড় গম্বুজওয়ালা রথের আয়োজন করা হয়েছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে। তবে যার বগুড়া কিন্তু আজকে সারাদিনে একটা শোকের শহরে পরিণত হয়েছে, একটা আনন্দঘন পরিবেশ থেকে যেখানে 5 জন মানুষ মৃত্যুবরণ করেছে এবং 30 জনের কমপক্ষে 30 জন মানুষ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। তাদের স্বজনদের মধ্যে একটা উৎকণ্ঠা এবং এখানে যারা হাসপাতালে তাদের কিন্তু এখন পর্যন্ত আমরা যারা 30 জনের মতো যারা ভর্তি আছে তাদের স্বজনদের হাসপাতালের বাইরে আমরা ক্ষণে ক্ষণে তাদেরকে আমরা চিৎকার করে কান্নাকাটি করতে দেখছি বা বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা অভিযোগ করছেন। আমরা যদিও জেলা প্রশাসক সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করছেন, তারা বিভিন্ন কথা বলছেন যে কেন এই ঘটনাটা ঘটেছে সেটা তারা খতিয়ে দেখবেন, কিন্তু তারপরেও যাদের স্বজন হারাইছে এবং যাদের স্বজনরা গুরুতর অসুস্থ তাদের কিন্তু আসলে মন মানছে না। তারা কিন্তু বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু তারা অভিযোগ তুলছেন এবং তারা বলছেন যে দ্রুত এই ঘটনা কিভাবে ঘটেছে সেটা তারা হয়তোবা জানতে পারবেন, এরকম কিন্তু তারা স্বজনরা কিন্তু আমাদের কাছে বলছিলেন। মঞ্জুর। জি শাহী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুভাষ সিংহ রায়, আপনার কাছে আসতে চাই এই প্রসঙ্গে যদি কিছু যোগ করার থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কবিতা আছে, সবাই পড়েছি আমরা, ভক্তিভাজন, এবং সেই কবিতার লাইনগুলো এরকম ছিল: রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম, পথভাবে আমি দেব রথভাবে আমি, মূর্তিভাবে আমি দেব হাসেন অন্তর্যামী। আমার খুব অবাক লেগেছে যে আমরা ছোটবেলার থেকে শুনেছি একটা ইংরেজি শব্দ, আমাদেরকে বাক্যটি উপস্থাপন করা হয়েছে যে টু কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, তোমার কাপড়ের মাপ নিয়েই তুমি কোটটি তৈরি করো। এটা আমি মনে করি অনিশ্চয়কারিতা, মানে অগ্রপশ্চাৎ না ভাবিয়া কাজ করা। আমি সব মানলাম যে বিদ্যুতের তার নিচু দিয়ে যাচ্ছে, ইন্টারনেটের তার রয়েছে, ডিশ অ্যান্টেনার তার রয়েছে, কিন্তু পরিস্থিতির বিবেচনায় যদি কাজ না করি
সেটা কি ভয়ঙ্কর পরিণতি হয় তার কিন্তু প্রমাণ পেলাম এই বগুড়া এই ঘটনায়। খুব কষ্ট লাগছে আমার। এবং ওই যে গত বছরও একই ধরনের সমস্যায় পড়েছিলেন, তার মানে আমরা শিক্ষা নিচ্ছি, ভাবান্তর হয়নি তাদের, ভাবান্তর হচ্ছে না, আপনি ঠিকই বলেছেন। এবং এই যে মানুষের ভিতরে যে এই যে দায়িত্ববোধের যে অভাব, এবং বিশেষ করে সংগঠকদের কাছে, কারণ আমরাও কিন্তু আমাদের যৌবনে কিংবা আমাদের কিশোর বয়সে আমরা কিন্তু অনেক দায়িত্ব পালন করেছি। আমাদেরকে তো সবাই মিলে বুঝে শুনে কাজ করতে হয়। এই যে বললাম না, ঐমিষ্যকারিতা, অগ্রপশ্চাৎ না ভাবিয়া কাজ করা, এটাই আমাদেরকে কিন্তু অনেক পীড়া দেয়। এর চেয়ে আর বলবার কি আছে বলেন? জি, ধন্যবাদ। অধ্যাপক কার্জন, আপনার কাছে আসতে চাই কোটা আন্দোলনের প্রসঙ্গে। সেই প্রসঙ্গে আলোচনার আগে আজকে কি হয়েছে সারাদিন ঢাকা শহরে, বিশেষ করে বিস্তর যানজট হয়েছে, ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছিলেন, সে নিয়ে একটা প্রতিবেদন আমরা দেখে নেব। সাধারণ শিক্ষার্থীদের বাংলা ব্লকেট কর্মসূচি, বেলা গড়াতেই বিভিন্ন স্থানে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। শাহবাগ সায়েন্স ল্যাব, বাংলা মোটর থেকে শুরু করে ঢাকা ময়মনসিংহ, ঢাকা আরিচা সহ দেশের মহাসড়কগুলো অবরোধে বন্ধ হয়ে যায় যান চলাচল। স্লোগান মুখর হয়ে ওঠে রাজপথ। মুক্তিযোদ্ধার সন্তানদেরকে সুবিধা দেওয়া হয়েছে, এখন মুক্তিযোদ্ধার নাতিদেরকে এই সুবিধা দেওয়া অযৌক্তিক। এইরকম বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল হওয়া উচিত। সুবিধাবাদী জনগোষ্ঠীর হাতে চলে যাচ্ছে দেশটা। আমরা চাই আমাদের বৈষম্য দূর হয়ে সোনার বাংলা মেধাবীদের হাতে যাক। আন্দোলন আরো জোরদার করতে সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নেন সরকারি বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। সব জায়গায় 56% কোটা, তো কোটা দেখা যাচ্ছে এত পরিমাণ কোটা, তো মেধাবীরা সুযোগ পেয়ে গিয়ে অযোগ্যরা যেখানে সুযোগ পেয়ে যাচ্ছে, তো মেধাবীদের কারণে এখানে একটা বিশাল সমস্যা সৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা সাধারণ ছাত্রছাত্রীরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের যেসব কর্মসূচিগুলো দিয়েছি সেগুলো আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করে যাব। সরকার প্রধানের বক্তব্যের কথা উল্লেখ করে শিক্ষার্থীরা তুলে ধরেন আন্দোলন ঘিরে বিভ্রান্তির কথা। বলেন, প্রধানমন্ত্রী চাইলেই পারেন প্রজন্মের এই সুযোগের সমতা নিশ্চিত করতে। আমরা চাই যে তিনি তাদের কাছে আমাদের যে মেসেজটি সেটি পৌঁছে যাক। এই জন্য আমরা শুধু আজকে নয়, আজকে থেকে প্রত্যেক দিন আমাদের কর্মসূচির যে তীব্রতা সেটি আরো বৃদ্ধি করব। দিন শেষে যখন আমরা চাকরি পরীক্ষা দিতে যাচ্ছি, পোষ্য কোঠা, মুক্তিযোদ্ধা কোঠা, এগুলা দিয়ে আমাদের 56% 60% হয়ে যাচ্ছে, সেখানে আমাদের মতো গরিব মেধাবীরা জায়গা পাচ্ছে না। এই হুমকি দামকি মামলা দেওয়া হোক কেন, আমাদের শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কোটা নিয়ে তালবানা করতে দেব না। আন্দোলন থেকে ঘোষণা দেয়া হয় দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি চলবেই। শুধুমাত্র প্রতিবন্ধী যে কোটা এটা থাকতে পারে, এছাড়া সকল ধরনের কোটার আমরা বিলুপ্ত যাচ্ছি। আমাদের একটাই দাবি, আমাদের কোটা যথাযথভাবে সংস্কার করতে হবে। যারা সুবিধা বঞ্চিত তাদেরকে সুবিধার ব্যবস্থা করতে হবে, কারণ আমরা আমাদের মেধা দিয়ে আজ পর্যন্ত এসেছি এবং সামনেও এগিয়ে যেতে পারব। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ সহ জরুরি সেবা আন্দোলন কর্মসূচির আওতামুক্ত। অধ্যাপক কার্জন, আপনার কাছে আসতে চাই। অনেকগুলো বিষয় এখানে সামনে এসেছে। একদিকে বলা হচ্ছে বিষয়টি আসলে এখন আদালতের বিচারাধীন, সেই কারণে আসলে এই মুহূর্তে আন্দোলন যৌক্তিক নয়। আবার শিক্ষার্থীরা বলছেন যেভাবে আসলে কোটাটা এই মুহূর্তে রয়েছে সেটা কোনোভাবেই যৌক্তিক নয়, সাংবিধানিকও নয়। আপনার পর্যবেক্ষণ শুনতে চাই। আপনি নিজেও একজন আইনের ছাত্র এবং আপনি জানেন যে বাংলাদেশ সংবিধানের 28 অনুচ্ছেদ, এটা কিন্তু মানে 27 অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রের সকল নাগরিক সমান এবং তারা সমান আইনের সুরক্ষা পাওয়ার অধিকারী। আবার 28 অনুচ্ছেদে আপনি দেখবেন এখানে 4টা অনুচ্ছেদ, উপ অনুচ্ছেদ। সেখানে প্রথম উপ অনুচ্ছেদে স্পষ্ট করে বলা হয়েছে যে আপনি ধর্ম, বর্ণ, তারপরে এই সমস্তের ভিত্তিতে, লিঙ্গ, এই সমস্তের ভিত্তিতে আপনি কোনো বৈষম্য করতে পারবেন না। কিন্তু আবার 28-এর যে 4 উপ অনুচ্ছেদ, সেখানে এসে আবার রাষ্ট্রকে বলা হয়েছে যে যদি রাষ্ট্র কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের জন্য এমন কিছু করে যে তারা যেন অগ্রবর্তী জনগোষ্ঠী কিংবা যারা মেইন স্ট্রিম তাদের সাথে আসতে পারে, সেটা রাষ্ট্রকে কোনোভাবেই বাধাগ্রস্ত করবে না। এবং আমরা আইনের ভাষায় এটাকে বলি আপনার পজিটিভ ডিসক্রিমিনেশন কিংবা অ্যাফার্মেটিভ অ্যাকশন। এবং আপনি দেখবেন যে আমাদের এই কোটা ব্যবস্থাটা আমাদের যে নারীরা পিছিয়ে ছিল, আমাদের আদিবাসী পিছিয়ে ছিল, বিশেষ করে নারীদের ক্ষেত্রে তো এটা খুবই
তাদের যে মেইন স্ট্রিমে আসা, কিংবা আমরা সেই 80-র দশকে কিন্তু এই যে আপনার সরকারি বেসরকারি চাকরিতে এত নারী কিন্তু আমরা দেখিনি, এবং সেই সুযোগটা কিন্তু পেয়েছে। সুতরাং এই যে কোটার যে সুযোগটা, সেটাকে অবশ্যই মানে জনগোষ্ঠীর, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যেমন আদিবাসী, দলিত, তারপর এরকম অনেক পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদেরকে আপনার অগ্রবর্তী অংশ কিংবা মূল জনগোষ্ঠীর সাথে নিয়ে আসার জন্য এটা খুবই দরকার। এক্ষেত্রে তো শিক্ষার্থীরা পুরোপুরি বাতিলের কথা বলছেন না, তারা বলছেন যে 10 ভাগ পর্যন্ত থাকবে। মুশকিলটা হয়েছে যে তারা যখন মানে এই 2018 সালে যখন আন্দোলনটা শুরু হয় এবং সেটা নিয়ে ভুল বোঝাবুঝিটা হয়েছে। এখন আমি নিজেও জানতাম না যে 26% কোটা, 26% কোটা হতে পারে না, 56%, সরি। তো আমার কাছে যেটা মনে হয় যে আপনি যখন বলবেন যে মেধাভিত্তিক সমাজ এবং মেধার ভিত্তিতে সমাজ, তার ভিতরে মানে একদম কোর আর্টিকেল যেটা, সেটা হচ্ছে মেধার ভিত্তিতে, কিন্তু তার সাথে তো আপনার অনেকগুলো সাব আর্টিকেল আছে, প্রোভাইসও আছে, এবং সমাজের যত বাস্তবতা সব কিছুকে অ্যাকোমোডেট করেই কিন্তু আইন, যে আপনি মেধাকেও যেমন নেবেন, আপনাকে প্রতিবন্ধীকেও নিতে হবে, আপনার আদিবাসীকেও নিতে হবে। আবার এখানে যে মূল প্রশ্নটা, যে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রশ্নটা উঠেছে। এখন মুক্তিযোদ্ধারা যে বাংলাদেশের জন্য, মানে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ছাড়া বাংলাদেশটা হতো না। এই যে আপনার একটা যে মানে আমরা যেভাবেই বলি যে বাংলাদেশটা হয়েছে, মুক্তিযোদ্ধারা আত্মোৎসর্গ করেছেন এবং আমরা একটা রাষ্ট্র পেয়েছি, সুতরাং তাদের যে আত্মত্যাগ সেটাকে তো স্বীকৃতি দিতেই হবে, কিন্তু আবার একই সাথে আপনার জ্ঞানভিত্তিক যে সমাজ সেটাকেও নিশ্চিত করতে হবে। এবং আপনার প্রায় 30 বছর ধরে যে মুক্তিযোদ্ধারা বঞ্চিত ছিলেন সেটাও আপনাকে আমলে নিতে হবে। আবার এখনকার বাস্তবতায় 30% কোটা প্রয়োজন আছে কি, এবং সেই বাস্তবতাটা আমি মনে করি যে খুবই বিবেচনার দাবি রাখে। এবং আমার কাছে মনে হয় যে এই 56% কোটা কোনোভাবেই যৌক্তিক না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনার সব ধরনের বিবেচনা আপনার মাথায় রাখতে হবে, যে মুক্তিযোদ্ধাদের অবদান, তারপর পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী, তারপরে আদিবাসী, দলিত, সবার, আমরা যদি একটা ইনক্লুসিভ সমাজের কথা বলি, যে অন্তর্ভুক্তিমূলক সমাজ, যে আমার সমাজের ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলিম আছে, নারী আছে, পুরুষ আছে, ট্রান্সসেক্সুয়াল আছে, তারপরে আদিবাসী আছে, দলিত আছে, আপনি একই সাথে সবাইকে কিন্তু নানা রকম আইন এবং পলিসি দিয়ে আপনার একটা সমাজের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলতে হবে। সেটা কিন্তু আধুনিক রাষ্ট্র নিলে পরে কিন্তু আপনি গণতান্ত্রিক, আধুনিক এবং মানবিক রাষ্ট্র হবে না। সুতরাং সেইটা যদি আমরা বিবেচনায় নেই, আমাদের এখানে মুশকিলটা হয়েছে যে অনেক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হয়, এবং আমাদের এখানে পলিসি মেকিংয়ে শুধুমাত্র আমলারাই থাকেন। এখন একটা দেশের পলিসি মেকিংয়ে কিন্তু আপনার শুধু আমলারা থাকলে হয় না, এক্ষেত্রে সেখানে সব শ্রেণী পেশার মানুষের সবার অংশগ্রহণের মধ্য দিয়ে, আলাপ আলোচনার মধ্য দিয়ে আপনার কিন্তু একটা, এবং এই যে আপনি একটা পলিসি নিলেন, এই যে আপনার 56% কোটা, এটা ছাত্রছাত্রী আন্দোলন করার আগে আপনি কখনো এটাকে বিবেচনায় নেন নাই, এটাকে রিভাইজ করেন নাই। আপনার টাইম টু টাইম একটা বিষয় রিভাইজ করতে হয় না, তো সেই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে খুব যৌক্তিক। জি, এবারে জনাব শেখ রবিউল আলম আপনার কাছে আসতে চাই। কদিন আগে আমরা অটোরিকশা চালকদের আন্দোলন দেখেছি, তারা মিরপুরে বেশ বড় সমাবেশ করেছেন, কিছু গাড়িও ভাঙচুর হয়েছে এবং তারপরে তাদের দাবি খুব দ্রুতই মেনে নেওয়া হয়েছে। শিক্ষকরা গত কদিন ধরে আন্দোলন করছেন, তাদের দাবির ব্যাপারে সরকার একরকম অনড়। ছাত্রছাত্রীদের আন্দোলনের ব্যাপারে প্রধানমন্ত্রী আজকে সরাসরি বলেছেন যে তিনি মনে করেন না এই দাবি যৌক্তিক। তো দুরকম আন্দোলন, একদিকে শিক্ষার্থীদের আন্দোলন, অন্যদিকে অটোরিকশা চালকদের আন্দোলন। সরকারের এখানে অবস্থান খানিকটা ভিন্ন বলে আপাতত মনে হচ্ছে। এটা কি বুঝতে পারেন যে কেন এমনটা হচ্ছে? হ্যাঁ, কিছুটা আমার কাছে মনে হয়, কিছুটা বুঝতে পারি। সেটা হচ্ছে যে সরকারি আন্দোলনের মধ্যেও তার স্বার্থ দেখে। অটোরিকশা চালকদের যে আন্দোলন ছিল সেখানে সরকার দল বা তার স্বার্থ দেখেনি। শিক্ষকদের যে আন্দোলন হচ্ছে এবং শিক্ষার্থীদের যে আন্দোলন হচ্ছে সেখানে সরকার তার নিজের কিছু স্বার্থ দেখতে পাচ্ছে। 18 সালে একটা পরিপত্র জারি করা হয়েছিল, আন্দোলনের মুখেই সরকার করেছিল। এখন আবার সেখান থেকে সরকার বেরিয়ে আসতে চাইছে। নিশ্চয়ই সরকার ব্যাপারটাকে অন্যভাবে দেখছে, তার দলীয় স্বার্থে দেখছে, তার একটা ধরেন ভীষণ বাস্তবায়ন করার স্বার্থে দেখছে। শিক্ষার্থীরা যে আন্দোলনটা করছে, মুক্তিযোদ্ধারাও একই রকমের আন্দোলন করেছিল এবং শিক্ষার্থীদের চেয়ে আরো বেশি ঝুঁকি নিয়ে অস্ত্র ধরে নিয়েছিল। সেটাও তো আপনার সাম্যের আন্দোলন ছিল,
ন্যায্যতার জন্য আন্দোলন ছিল এবং মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান, তারা অস্ত্র ধরে নিয়েছিল। এখনও কিন্তু শিক্ষার্থীরা যেটা আন্দোলনটা করছে সেটাও কিন্তু মুক্তিযোদ্ধার আদর্শপন্থী আন্দোলন। কারণ হচ্ছে তারাও মেধার ভিত্তিতে তাদের রাষ্ট্রে অধিকার রয়েছে, তার মূল্যায়ন চাচ্ছে। আপনি সেটা করতে বাধ্য। স্বাধীনতার 52 বছর পর আপনি মুক্তিযুদ্ধের একটা হিউজ কোঠা রাখবেন, তার নাতিরা এসে সে সুযোগ পাবে। মুক্তিযোদ্ধার স্যাক্রিফাইস, মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা, তার প্রতি কৃতজ্ঞতা, তার নাতির প্রতি এসে ওই কৃতজ্ঞতা এই সময়ে এসে মেধাবীরাদেরকে বঞ্চিত করে দিতে হবে, সেটা মনে হয় ন্যায্যতা না। সেটা এক ধরনের দলীয় এবং সংকীর্ণ দৃষ্টিভঙ্গি আমি মনে করি। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। অথবা এটা মনে করছি আমি যে এই দাবি সরকার মেনে নেওয়া উচিত, শিক্ষার্থীদের দাবি। দলীয় দৃষ্টিভঙ্গি কেন বলছেন? কারণ মুক্তিযোদ্ধারা কি শুধুই আওয়ামী লীগ থেকে এসেছেন? ব্যাপারটা কি এরকম? আমরা এখনো পর্যন্ত একটা স্বচ্ছ গ্রহণযোগ্য মুক্তিযোদ্ধা তালিকা করতে পারিনি। 30,000 মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে। আচ্ছা, 30 লক্ষ, সরি, 30 লক্ষ মুক্তিযোদ্ধা যদি আমাদের শহীদ হয়ে থাকে মুক্তিযুদ্ধকালীন, তাদের স্যাক্রিফাইস সবচেয়ে বড়। তাদেরকে আমরা এই কোঠার মধ্যে আনতে পারছি? আপনি 2,69,000 মুক্তিযোদ্ধা করেছেন, স্বাধীনতার আপনার বয়স হয়ে গেল 53 বছর, তার মধ্যে হাজার হাজার মুক্তিযোদ্ধা পাবেন, 2000-এর উপরে পাওয়া গিয়েছে যাদের বয়স 50 বছরও হয়নি। এরকম তো আছে, ওই তালিকা নিয়েও তো বিতর্ক রয়েছে। আবার ধরেন মুক্তিযোদ্ধারা তো ভাতা পাওয়ার জন্য, রাষ্ট্রে বংশম পরম্পরায় সুবিধা পাওয়ার জন্য যুদ্ধ করেনি তো তারা। কিন্তু আমরা কেন সেটাকে ব্যবহার করতে চাচ্ছি? কোন মুক্তিযোদ্ধা, তো আমি আজকে মনে হয় একজন সিনিয়র আইনজীবী পান্না সাহেবের কথা শুনছিলাম, তিনি বলছে যে মুষ্টিমেয় কয়েকজন রাজাকার ছাড়া সবাই তো মুক্তিযোদ্ধা। তিনি আজকে এ কথাটাও বলেছেন যে বর্তমান প্রধানমন্ত্রীর মা, তিনিও তো মুক্তিযোদ্ধা, তিনি বন্দী ছিলেন। আচ্ছা, বাংলাদেশের অধিকাংশ মানুষ নির্যাতিত হয়েছে, মুক্তিযোদ্ধাকে সহযোগিতা করেছে। আপনি 2,79,000 মুক্তিযোদ্ধা বিতর্কিতভাবে করে 30% কোটা সংগ্রহ করবেন, সেই সুযোগ আছে কিনা? আমি আরেকটু জায়গায় আসছি। কোটাকে আপনি বলছেন মুক্তিযোদ্ধার তালিকার ক্ষেত্রে দলীয় বিবেচনা কাজ করেছে, হয়েছে, এবার রিপোর্টের মধ্যে এসেছে 50 পার করেনি এখনো পর্যন্ত, তারা মুক্তিযোদ্ধা। এবং তার নাতিরা যদি এরকম ভাবে ধরেন এই সুবিধাটা পেয়ে যায়। এখন আপনি বর্ণাঢ্য ছিলেন বিদায় আপনার 2 পুরুষ পরে এসে তারাও বর্ণাঢ্য হিসাবে বিবেচিত হবে, সেই এই আধুনিক যুগে সেই সুযোগ আছে কিনা, বা সংবিধান সেই সুযোগ দেয় কিনা, সেটা কি সাম্যকে আপনার ব্যাঘাত ঘটায় কিনা, সেটাও তো একটা প্রশ্ন। আমি একটা জায়গায় একটু বলতে চাই, 56% কথা বললেন, সেটা শুধু বিসিএস এ। প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী নন ক্যাডার যদি হয় সেখানে 61% কোটা, তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যে কোটা 70%। আচ্ছা, এরপর রেলওয়েতে যদি যান 82% কোটা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে যান, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 96% কোটা। ধাপে ধাপে এইভাবে মেধাবীকে বঞ্চিত করে আপনার এলাকা ভিত্তিক যে কোটা রয়েছে সেটার প্রয়োজন, এবং তাতে একটা বড় অংশ চলে যায়, সেটা দাবি করেন না। আপনি যেভাবে কোঠা তো করছেন, কোঠা হলে তো আপনার মেধাবে ভিত্তিতে আর কয়জনকে দিচ্ছেন? তো প্রকৃত মেধাবী ছেলের তো আপনার এই রাষ্ট্রকে বিনির্মাণ করার ক্ষেত্রে, রাষ্ট্রে তার সার্ভিস দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রেরও প্রয়োজন রয়েছে তাকে, তাই না? আপনি প্রতিযোগিতাপূর্ণ বিশ্ব, এখনকার যে চ্যালেঞ্জিং আমাদের সমাজ ব্যবস্থা, আপডেটেড সমাজ ব্যবস্থা, সমৃদ্ধ নাগরিক এবং দেশ যদি আপনি বিনির্মাণ করতে চান, আপনি মেধাকে উপেক্ষা করে পারবেন নাকি? সেটা তো পারা সম্ভব নয়। অতএব সেখানকে আপনার অনিয়া কেন থাকবে রাষ্ট্রে তো সেটাকে ইতিবাচকভাবে দেখতে হবে, কিন্তু সেটা দেখছে কিনা দেখছি না। কিন্তু আবার আপনি যে ইসের কথা বলছিলেন, আমি লিখে রাখছিলাম যে আমাদের রাষ্ট্র তো আমরা একটা সাম্য প্রতিষ্ঠিত করতে চাই, মেধাবীদেরকে মূল্যায়ন করতে চাই। সেখানে কি এইগুলি বাধা সৃষ্টি করছে? আদালতের দোহাই দিচ্ছেন। সংবিধান কিন্তু বলেনি, সংবিধান কিন্তু কোঠার ব্যাপারে ম্যান্ডেটরি করেনি। সংবিধান বলছে অনগ্রসর শ্রেণীকে একটা নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ সুবিধা দিয়ে তাকে মূল স্ট্রিমে, যেটা প্রফেসর কার্জন বলছিলেন, সেখানে আনার সুযোগ আছে। কিন্তু এইটাকে 53 বছর, 54 বছর বা 55 বছর এভাবে চলতে পারে কিনা। এবং আরেকটা কথা মনে রাখা দরকার, শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনটা করছিলেন 2018 সালে কোঠা সংস্কার আন্দোলন, কোঠা বাতিলের আন্দোলন না। এই সরকারই বাতিল করে দিয়েছিলেন। এখন সরকার কি বুঝে বাতিল করেছিলেন? পরিপত্রটা কেন জারি করেছিলেন? তার দূরভিসন্ধিতা ছিল, অথবা ধরেন এই দাবির সাথে তার একমত ছিল না, অথবা ধরেন একটা সুযোগ নেওয়ার চেষ্টা করেছে, অথবা মনে করেছে ওই দাবি ওই সময় না মানলে সরকারের অস্তিত্বের সংকট হতে পারে। সরকার এখন নতুন করে শপথ নিয়েছে, অতএব তিনি এখন তার ওই যে রাজনৈতিক বিষয় সেটা বাস্তবায়ন করতে চায়। সরকার এই আচরণই তা প্রমাণ করে। ধন্যবাদ। জনাব রায়, আপনার কাছে ফিরে আসি। এই যে বলা হচ্ছে যে পরিমাণে আসলে কোটাটা রয়ে গেছে এখনো, সেটা 50%-এর বেশি হওয়ায়
শিক্ষার্থীরা বলছেন যে আসলে মেধাবীদের এখানে একটা সংখ্যা লঘিষ্ঠ অবস্থানে নিয়ে আসা হচ্ছে এবং কোটার মাধ্যমে সংখ্যাগুরু শিক্ষার্থী এখানে চাকরির সুযোগ পাচ্ছেন, সেখানে তাদের আপত্তি। তারা বলছেন যে 10% বেশি কোনোভাবেই হতে পারে না। সরকার আবার 18 সালে পুরোপুরি বাতিল করেছিলেন, এখন আবার বলছেন যে এই কোটাটা থাকা যৌক্তিক। তাহলে সরকার কি আগের অবস্থান পরিবর্তন করে ফেলেছেন কিনা? আচ্ছা, আমি যতটুকু বুঝি ততটুকু বলার চেষ্টা করছি। আপনি খেয়াল করে দেখবেন যে আজকে দৈনিক সমকালে একটা লেখা বেরিয়েছে, জান্নাতুল বাকে একা। তিনি লিখছেন সরকারি চাকরিতে কোটা বিতর্ক, কোটা বিরোধীরা মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন চায় না। আমি একটু পরে এই বিষয়ে তিনি যা লিখেছেন সেটার আমি একটু 1-2 লাইনে ব্যক্ত করার চেষ্টা করব। তার আগে আমি বলি, এখনো পর্যন্ত কিন্তু এই যে কোটা প্রথা, সেই কথাটা কিন্তু বাতিল অবস্থায় আছে। সরকার কিন্তু এখানে বিবাদী, সরকার কিন্তু বাদী না। আপনি তো আইনের মানুষ, মানে আর ব্যাখ্যা করার বেশি প্রয়োজন নাই। আচ্ছা, কোটা প্রার্থী না থাকলে মেধায় যে নিয়োগ হবে 2018 সালে জনপ্রশাসনের যে প্রজ্ঞাপন ছিল, সেই প্রজ্ঞাপন বাস্তবায়ন হয়েছে কিনা? একটু আগে শেখ রবিউল আলম যে কথাটা বললেন যে ভুল করে বলে ফেলেছেন 30,000 মানুষ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ সমাবেশে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তিনি স্পষ্ট করে বলেছিলেন 30 লক্ষ মানুষ শহীদ হয়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে মুক্তিযুদ্ধদের বয়স নিয়ে যখন কথা হচ্ছে তখন তিনি এক প্রসঙ্গে বলেছিলেন যে তারেক রহমান তিনি যে শিশু মুক্তিযোদ্ধা। অনেকগুলো রাজনীতির বিতর্ক কিন্তু আমাদের সামনে কিন্তু এসে হাজির হয়েছে। আমি এখন আসি, কোটার প্রার্থী না থাকলে মেধার যে নিয়োগ কত শতাংশ হয়েছে এটা তথ্য আপনাকে দিই। এটা পাবলিক সার্ভিস কমিশনের আপনি ওয়েবসাইট থেকে পাবেন। 33তম বিসিএস এ মেধায় নিয়োগ হয়েছে 77.40%। 35তম বিসিএস এ মেধায় নিয়োগ হয়েছে 67.49%। 36তম বিসিএস এ মেধায় নিয়োগ হয়েছে 70.38%। তখন কিন্তু কোটা পদ্ধতি বিদ্যমান। তাহলে যদি কোটায় যথেষ্ট সংখ্যক প্রার্থী নাই পাওয়া যায় তাহলে এটা রাখার প্রয়োজনটা কি? সেটা তো অন্য আলোচনা, সেটা তো অন্য আলোচনা। সেটাই শিক্ষার্থীরা 71 মুক্তিযুদ্ধের যে মহান মুক্তিযুদ্ধে আমাদের তথ্য যেটা বলে প্রায় 85% অধিক মুক্তিযোদ্ধাদের ভিতরে তারা ছিল কৃষকের সন্তান এবং তারা মুক্তিযুদ্ধ গিয়েছে। শেখ রবিউল আলম ঠিকই বলেছেন, তারা কোনো সার্টিফিকেট কিংবা সুবিধার জন্য যাননি। কিন্তু আমাদের জাতির কিন্তু একটা দায় রয়ে গেছে। ওই মুক্তিযোদ্ধারা যখন দেশ স্বাধীন হওয়ার পরে যারা তাদের নিজস্ব কাজে নিয়োজিত হয়েছেন তাদের কিন্তু অধিকাংশই সরকারি চাকরিতে অনুপ্রবেশের যোগ্যতা রাখেননি। অনেকে একেবারে ম্যাট্রিকও পাস করেননি, কেউ ইন্টারমিডিয়েট পাস করেছেন এবং মাস্টার ডিগ্রি সার্টিফিকেটও নেননি, সেটাও নেননি। কিন্তু হঠাৎ করে 3.5 বছরের মাথায় 3 বছর 7 মাসের মাথায় বঙ্গবন্ধু সরকারকে উৎখাত করা হলো। কারা করলেন? এই পাকিস্তানি শক্তিরা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর টানা 21টা বছর যদি আমি হিসেব করে দেখেন, প্রত্যক্ষ পরোক্ষ সামরিক শাসন বাংলাদেশ শাসন করেছে। তারা কিন্তু এই মুক্তিযোদ্ধার বয়স যার ছিল 24, এই 21 বছরের পর তার বয়স হয়ে গেছে 45 এবং তার যে সন্তান মুক্তিযুদ্ধের আগে যিনি হয়েছিলেন 2-3 বছর যদি বয়স হয়ে থাকে, তার বয়স তখন কত হয়েছে? সেও কিন্তু ওই যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যে ভয়ঙ্কর একটি পরিবেশে বাংলাদেশ চলেছে তখনও কিন্তু সে সুবিধা পায়নি। আমার খুব কষ্ট লাগে মেধা এবং কোটার বিতর্ক তুলে আমরা মুক্তিযোদ্ধাদেরকে যে তাদের যে অবদান, সেই অবদানকে আমরা অস্বীকার করছি কিনা। আমার কষ্টটা সেখানেই যে মুক্তিযোদ্ধারা পায়নি, মুক্তিযোদ্ধার সন্তানরা পায়নি, মুক্তিযুদ্ধদের নাতি সুবিধা পাইলে আমাদের মেধায় অবমূল্যায়ন কোথায় হচ্ছে?
আর আমি তো আপনাকে বললাম 33তম 35তম 36তম এই বিসিএসে মেধার ভিত্তিতে যে নিয়োগের বলা হয় সেই নিয়োগের কত এসেছে প্রায় 78% কিন্তু মেধার ভিত্তিতে নিয়োগ হয়েছে। তাহলে জটিলতার জায়গাটি কোথায়? জি, আমার তো বুঝতে কষ্ট হয়। সেই কারণে আমি বলছি যে এই যে ভ্রান্তি বিলাস, সেই ভ্রান্তি বিলাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জি, ধন্যবাদ। এবং বেরিয়ে আসার জন্য আমাদেরকে সকলে মিলে মানতে হবে, যারা কোটাতে চাকরি পাচ্ছেন, শুধু স্পষ্ট করে এটুকু বলি, তারা কিন্তু কেউ মেধাহীন নয়, তারা কেউই মেধাহীন নয়। ধন্যবাদ। অধ্যাপক কার্জন, যদি আর কিছু যোগ করার থাকে। আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো আমরা যেভাবে আলোচনা করি, এটা আরও অনেক সময় নিয়ে আলোচনাটা করা খুবই দরকার। কারণ এই যে সুভাষদা যেটা বললেন যে আপনার মেধায় 67% হচ্ছে, 77%, একটায় 67 আর একটায় 77, এই যে হচ্ছে, এই যে এই তথ্যগুলো, এবং আপনার মাঝখানে যে 30 বছর মুক্তিযোদ্ধাদের যে বঞ্চিত করা হয়েছে, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আপনার বিবেচনার দাবি রাখে। এবং আমি আরেকটা বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রতি বছর এখন সারা দেশে আপনার পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে প্রায় 45টা, আর প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে 109 কি 10টা। তো এখান থেকে আপনার 8 লক্ষ গ্র্যাজুয়েট প্রতি বছর বেরোচ্ছে। এখন তারা সবাই তো বিসিএস দেয় না, এবং পাবলিক ইউনিভার্সিটি আজকে যে তারা যে রাস্তায় নেমেছে, আমি তাদেরকে অভিনন্দন জানাই যে তারা একটা মানে ইস্যু ভিত্তিক বিষয়ে তারা নেমে এসছে। কিন্তু এখানে কিন্তু আরো বেশি চিন্তা এবং ভুল বোঝাবুঝির কিন্তু অবকাশ আছে। হ্যাঁ, কারণ এই যে বিসিএস এ আমরা যখন ছিলাম তখন কিন্তু দেখা যেত এই বিসিএস এর বিভিন্ন ক্যাডারে পাবলিক ইউনিভার্সিটির মানে লয়ের হোক, সোশিওলজির হোক, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হোক। আমি বিসিএস অ্যাডমিন একাডেমিতে গিয়ে দেখলাম এখন আপনার বিসিএস অফিসারদের ভিতরে 70%, 60 to 70% হচ্ছে মেডিকেল এবং বুয়েটের শিক্ষার্থী। এই অনেকগুলো বিষয় কিন্তু আপনার বিবেচনার বিষয় আছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। বিদায় নিচ্ছি।